আসছে সেটাকেও কিন্তু আমি গ্রহণ করছিলাম। I was not rejecting it because it was written in Bangla. এই হচ্ছে আমার 20টা আত্মজীবনী যেটা নিয়ে আমি কাজ করছি। এই 20টার পিছনে অনেকগুলো কারণ আছে। আমি দুটো তিনটে কারণ বলি কারণ এতটা সময় হবে না আর কি, হবে না, অলরেডি 1:25 বাজে আমি দেখতে পাচ্ছি। প্রথম কারণ, আচ্ছা এই একটা স্লাইড দেখাই, আরেকটা স্লাইড দেখিয়ে নিই, তারপর দুটো একসাথে বলবো। এটা সেকেন্ড, যেটাতে আমি একটা সোশ্যাল প্রোফাইলিং করেছিলাম। মহিলাদের নাম, তাদের ফাদার্স অকুপেশন, হাজবেন্ডস অকুপেশন, নেচার অফ এডুকেশন, রুরাল আরবান একটা কম্পোজিশন আর রিলিজিয়নের একটা। ফটোগুলো একটু ভালো করে। এটা একটা স্লাইড ছিল। আর এই প্রিভিয়াস স্লাইডটা এজ অফ ম্যারেজ, চিলড্রেন, উইডোহুড, কতদিন জন্মে থেকেছেন, এজ অফ রাইটিং দি অটোবায়োগ্রাফি অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। সেটা লিটারালি একটা সমাজতাত্ত্বিক আর্গুমেন্ট আছে আমার। এবারে এই 20 জন, রাজসুন্দরী দেবী জন্মেছেন 1805 সালে, আর মণিকুন্তলা সেন জন্মেছেন 1905 সালে। এই ছিল আমার 100 বছর ইন টার্মস অফ এজ অফ বার্থ। ঠিক আছে, এটা একটা প্রথম কারণ, এই 20 জন। এবং এই 20 জন নিচ্ছি 1805 এ একজন জন্মাচ্ছেন, লাস্ট জন 1905 এ জন্মাচ্ছেন। ঠিক আছে, যিনি 1805 সালে জন্মাচ্ছেন, রাজসুন্দরী ইজ, আপনারা দেখছেন ইয়ার্স অফ সার্ভাইভাল হচ্ছে 91 ইয়ার্স। So she is passing away towards the latter half of the 19th century. তাই তো 19 শতকের শেষের দিকে উনি মারা যাচ্ছেন। আর মণিকুন্তলা সেন, যিনি 1905 সালে জন্মাচ্ছেন, she is living through the 20th century. তো কোথাও একটা এই মানে এই দুটোর ইন্টারপ্লে এসেছে। হ্যাঁ, সো দিস ওয়াজ, এটা মানে তাই একটু বোধহয় অসুবিধা হয় যদি এটাকে আমি রেস্ট্রিক্ট করে দিই 19 শতকের মহিলাদের আত্মজীবনী বলে। না, তার একটা অ্যাকচুয়ালি বড় কারণ হচ্ছে 19 শতকের মহিলাদের আত্মজীবনী নিয়ে কাজ আছে, পার্থ চ্যাটার্জির কাজ আছে, মালবিকা কার্লেকারের কাজ আছে, ভালো কাজ আছে, এবং সেগুলো আমি সবকটা রেফার করেছিলাম যখন পড়ছিলাম। কিন্তু আমার নিজের মনে হয় যে আমার কাছে এই ল্যাটার বিট, যেটা যারা অ্যাকচুয়ালি 20th সেঞ্চুরিতে থাকছেন এবং তাদের মানে সেই সময়কার কথা লিখছেন, সেটা ইকুয়ালি ইন্টারেস্টিং ইফ নট মোর, কারণ সেটা ঠিক মহিলাদের চোখ দিয়ে দেখা, ইতিহাসে স্থান পাওয়া, সেটা রেয়ারিটি। আজকাল নিশ্চয়ই অনেক বেশি হচ্ছে, কিন্তু ওই যখন বিটুইন 2002 আর 2007 এই কাজটা করছিলাম তখন বোধহয় অতটা হচ্ছে। তাই সেই জন্য এটা বোধ 19 এবং 20 শতকের মহিলাদের যারা আত্মজীবনী লিখেছেন, এটা 1 নম্বর আমার সোশিওলজিক্যাল আর্গুমেন্ট। 2 নম্বর আর্গুমেন্ট এটা যে আমি শুধু ফার্স্ট পারসন ন্যারেটিভস দেখেছি, আমি চিঠি দেখিনি। ঠিক আছে, আমি ডায়েরি দেখিনি, আত্মজীবনী মূলক লেখা দেখিনি। সেজন্য একটা বড় গ্যাপ এই 20টার মধ্যে, দুটো বড় গ্যাপ অ্যাকচুয়ালি এই 20টার মধ্যে। একটা হচ্ছে বেগম রোকেয়া, যিনি আত্মজীবনী লেখেননি, সেই জন্য আমি বেগম রোকেয়াকে ইনক্লুড করিনি। এবং পরের দিকে আশাপূর্ণা দেবী, একজন বড় গ্যাপ। এবং আমাকে অনেক মানে অ্যাটলিস্ট মানে শুরুতে যখন মানে কলকাতাতেই যেহেতু কাজ করতাম, তখন অনেকেই বলছে প্রথম প্রতিশ্রুতি ছাড়া কি করে এই কাজটা হবে আর কি, বা প্রথম প্রতিশ্রুতি, বকুল কথা, আর মানে ওই 3টে। And I just had to say যে আমি করছি না, আমি জাস্ট মেথডোলজিক্যালি খুব কনজারভেটিভ থেকেছি, খুব। এবারে এটা নেসেসারিলি ঠিক না ভুল সেই ডিবেটটাই যাব না, যে এই মেথডোলজিক্যাল কনজারভেটিজমটা থাকা উচিত নাকি আমরা চিঠিও একটু দেখবো, এই সময়কার সিনেমাও একটু দেখবো, এই সময়কার মেয়েদের কবিতাও একটু দেখবো, ট্রাভেল রাইটিংস আরেকটা জায়গা ছিল। বেশ কয়েকজন মহিলা, হরিপ্রভা তাকেদা বলে একজন মহিলার জাপান যাত্রার একটা ট্রাভেল রাইটিং আছে, অনেকগুলো, তাই না? তো এবারে কোথাও একটা অনেক কিছু ছিল যেগুলো মহিলাদের
এগুলো সবকটাই ফার্স্ট পারসন ন্যারেটিভ, অর্থাৎ আত্মজীবনীমূলক নয়, এবং এগুলো সবকটা পাবলিশড। একটাও এখানে বই নেই যেগুলো আনপাবলিশড। এগুলো সবকটা পাবলিশড। এবার কে পাবলিশ করছে তার নেচারটা খুব আলাদা, সেটাই যাবো না এখন বা আজকে। আর ফাইনালি আরেকটা এক্সক্লুশন ছিল, সেই এক্সক্লুশনটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে লিখছে মহিলা, তাদেরকে আমি বাদ দিচ্ছি। আছে কিন্তু ইটস আ ফুল জনরা, এবং সেটা আত্মজীবনী লেখা, তারা জায়গা পায়। মনে হয়েছিল অনেকটা জায়গা খেয়ে দেবে, সরি, তাই তারাও বাইরে যাচ্ছে। তো এই বলতে পারেন না, আরেকটা আই থিংক দ্যার ইজ অ্যানাদার ওয়ান, যেটা যে খুব কনসিয়াসলি হয়েছে তা না, কিন্তু মানে হাইন্ডসাইডে মনে হয় যে সেটার একটা রোল আছে। মোটামুটি প্রত্যেকটা আত্মজীবনীতেই জন্ম থেকে বৈধব্য কভার হচ্ছে। একজন বাদে সায়েদা মানোয়ারা খাতুন, মানোয়ারা খাতুনের আত্মজীবনী ওনার বিবাহতে শেষ হয়ে যায়। আমার যদি সরলা দেবী চৌধুরানীও কিন্তু বিয়ের পরে জীবনে ঝড় পাতাতে খুব বেশি আছে না, তবুও মানে সরলা দেবী চৌধুরানী যেহেতু একটা পলিটিক্যাল লাইফ থেকেছে, তাই জীবনে ঝড় পাতাতে সেটার একটা রেফারেন্স আছে, কিন্তু মানোয়ারা খাতুনের জাস্ট এন্ডস देयर। কিন্তু কোথাও একটা আছে, মানে আই এম জাস্ট ট্রাইং টু সে যে একটা বড় জার্নি কভার্ড হচ্ছে আর কি। এবং আমরা যদি এজ অফ রাইটিং অটোবায়োগ্রাফিটা দেখি, তাহলে যেটা ইন্টারেস্টিংলি আসে সেটা এটাই যে বেশিরভাগ এই 20 জনের মধ্যে আত্মজীবনী লিখছেন তাদের স্বামী মারা যাওয়ার পর। এটা একটা ইম্পর্টেন্ট, আমার কাছে একটা ইম্পর্টেন্ট সোশিওলজিক্যাল ফ্যাক্ট। কিভাবে ইন্টারপ্রেট করবেন সেটা আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। এই চারটা ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। এই কোথাও একটা সোশ্যাল প্রোফাইলটা দেখা, বিবিধতা দেখা, এইটা। কিন্তু জেনারেলি আত্মজীবনীগুলোর মধ্যে দিয়ে আমি খুঁজছিলাম কি কি বিষয় রিপিটেডলি আসছে, এই 20 জনের মধ্যে কি কি বিষয় নিয়ে তারা রিপিটেডলি লিখছেন। মানে আমরা যারা সোশিয়োলজি পড়েছি তারা মানে ইফ উই গো ইন আ ভেরি মানে কি বলবো ফাংশনালিস্ট ওয়ে, প্যাটার্ন ভেরিয়েবলস বলে কিছু একটা পড়তাম না। তো আমি ঠিক প্যাটার্ন ভেরিয়েবলস নট ইন দ্য পার্সনিয়ান সেন্স খুঁজছিলাম, কিন্তু প্যাটার্নস খুঁজছিলাম যে কি নিয়ে লিখছেই। এবং যখন পিএইচডি করছিলাম, সাইলেন্স একটা জায়গা ছিল, আজকে সেটা নিয়ে খুব বলবো না আমি, কি নিয়ে লিখছে না বা একেবারেই লিখতে পারে না, সেটার একটা জায়গা ভাবার চেষ্টা করেছি। এবং তার মধ্যে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছিল, বিবাহিত জীবন এই বিষয়টা নিয়ে প্রায় লেখা হয়নি না। এটা ইন্টারেস্টিং না? আমরা ভাবছি মহিলাদের আত্মজীবনী, তো মহিলারা আর কি নিয়ে লিখবে আদার দ্যান বিবাহ, যে স্পেশালি যে মহিলাদের সেই অর্থে খুব প্রফেশনাল লাইফ নেই। এদের সবার যে খুব প্রফেশনাল লাইফ আছে তা নয়। বিনোদিনী দাসীর আছে, বিনোদিনী দাসী একজন অসম্ভব ইম্পর্টেন্ট থিয়েটার পার্সোনালিটি। সরলা দেবীর আছে, সরলা দেবী একজন পলিটিক্যাল ওয়ার্কার। ইন্দিরা দেবী চৌধুরানীর একটা সার্টেন ভাবে আছে গান এটসেট্রা, সেই জায়গাটা থেকে। হেমন্ত বালা দেবীর না, হৈমবতী সেনের আছে, হৈমবতী সেন একজন ডাক্তার। প্রিয়বালা গুপ্তর আছে, প্রিয়বালা গুপ্ত বেসিক্যালি মিডওয়াইফ হিসেবে কাজ করেছে, মানে হেলথ ওয়ার্কার হিসেবে কাজ করেছে। মণিকুন্তলা সেনেরও আছে, মণিকুন্তলা সেন একজন খুব নামী কমিউনিস্ট লিডার, কিন্তু সবার নেই। সেখানে ছোটবেলা একটা খুব বড় জায়গা নেয় আত্মজীবনী। ছোটবেলাটা কিভাবে কেটেছে এবং প্রাত্যহিক জীবনে কি হয়, ডেইলি অ্যাক্টিভিটিস। এবং আমার আজকাল মনে হয়, তখন যখন কাজটা করেছিলাম তখন মনে হতো না, কিন্তু আজকাল মনে হয় না, এই যে ইকোনমিস্টরা টাইম ইউজ সার্ভে নিয়ে প্রচুর কাজ করে,
এবং মহিলারা কত ঘন্টা কাজ করে অ্যাজ এগেনস্ট পুরুষেরা কত ঘন্টা কাজ করে, আমার নিজের মনে হয় মহিলাদের আত্মজীবনী পড়ুন, পেয়ে যাবে। টাইমস সার্ভে যদি সেটা কোয়ান্টিটেটিভলি করে, মহিলাদের আত্মজীবনী দিয়ে দেখুন কোয়ালিটেটিভলি দিব্যি পেয়ে যাবে যে সারাদিনে কতগুলো কাজের কথা রেফারেন্স আছে এই আত্মজীবনীগুলোতে। তাই মেবি আই সাপোজ আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হয়তো এটাও যে কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে যতটা আমরা কথা বলি, কোয়ালিটেটিভ লেখনী থেকে আমরা কোথায় যেতে পারি সেটা ভাবার প্রয়োজনীয়তা আছে। এবং আত্মজীবনীতে কিন্তু সেই রসদটা পাওয়া যায়। আমার আর বেশি সময় নেব না, আর মানে এই স্লাইডগুলোতে বেশি আলোচনা করব না, কারণ আমি শেষের দিকে চলে যাব। maybe just another 3-4 minutes. রাজসুন্দরীর আত্মজীবনীতে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ভাবে বেরিয়ে এসেছিল সেটা হচ্ছে রাজসুন্দরী নিজের বৈবাহিক জীবনটাকে একটা পিঞ্জরের সাথে তুলনা করেছিলেন। এবং রাজসুন্দরী জন্মেছেন 1805 সালে, আত্মজীবনী লিখছেন when she is in the late 60s, এবং সেই সময়তেই কিন্তু উনি লিখছেন পিঞ্জর নিয়ে কথা। মানে রাজসুন্দরী দেবীকে মানে এই পরের যে সেন্টেন্সটা বলতে যাব এটাও একটা ইম্পর্টেন্ট কি বলবো কনসেপচুয়াল জায়গা, যেটা নিয়ে থিসিসে কিছুটা রিফ্লেক্ট করার জায়গা ছিল। সেটা হচ্ছে এদের এই যে মহিলারা লিখেছেন তাদেরকে কি ফেমিনিস্ট লেখা বলবো, নাকি তাদেরকে ফেমিনিস্ট বলবো? এগেন প্রশ্নটাই থাকলো। কিন্তু যে বিষয়গুলো আসছে লেখায়, ধরুন রাজসুন্দরীর এইটা, বিনোদিনীর লেখায় অসম্ভব পেইনফুলি কিন্তু আর্টিকুলেট ভাবে আসছে একজন যিনি থিয়েটার আর্টিস্ট, কিন্তু যেখানে সবাই তাকে পতিতা হিসেবেই ভাবে, তারা কি ভালোবাসতে পারে, বা তাদের জীবনে কি বিট্রেয়াল আসতে পারে? অসাধারণ। মানে আমি নিজে যখন বিনোদিনীর আত্মজীবনী নিয়ে লিখেছিলাম, আমি সেটাকে বিনোদিনীর জীবনটাকে 3 জন বিট্রে করেছে বিনোদিনীকে, এইভাবেই আমি বিনোদিনীর আত্মজীবনীটা করেছিলাম। আমার নিজের মনে হয়নি যে বিনোদিনীর আত্মজীবনী বিনোদিনী অসম্ভব নিজের ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলেছে। ইট ইজ বেসিক্যালি আ ন্যারেটিভ অফ বিট্রেয়াল। এবং সেই সময়কার খুব গুরুত্বপূর্ণ পরিবারের মানুষেরা বিট্রে করেছে, বা খুব গুরুত্বপূর্ণ বিজনেস পারসনস বিট্রে করেছে। যে থিয়েটারের নামে মানে আমাদের শহরে এখনো পি থিয়েটার হয়নি, যেটা নিয়ে বিনোদিনী লিখেছেন ওনারা, বা বৈধব্য একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এসেছে আত্মজীবনী। এবং এই পার্টিকুলারলি বৈধব্য নিয়ে জ্যোতির্ময় দেবীর আত্মজীবনী স্মৃতি বিস্মৃতির তরঙ্গ আমার 20টার মধ্যে বোধহয় সবচেয়ে নিজের ব্যক্তিগতভাবে পছন্দের আত্মজীবনী জ্যোতির্ময় দেবীর স্মৃতি বিস্মৃতির তরঙ্গ। সেখানে উনি বৈধব্য নিয়ে যে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, এবং লিটারালি উনি বলেছেন ওনার আত্মজীবনীতে যে বৈধব্য ব্যাপারটা পুরুষেরা বোঝে, এটা মহিলারাই বোঝেন বা দেখেন। এবং অনেক পরে যখন পিএইচডি পড়ার সময় নয়, যখন আত্মজীবনী নিয়ে পড়িয়েছি, তখন যখন আরো কিছু আত্মজীবনী দেখেছি, স্পেশালি উর্মিলা পাওয়ারের আত্মজীবনী পড়েছি, উর্মিলা পাওয়ারও বৈধব্য নিয়ে লিখেছেন। এবং কোথাও একটা জানি মনে হয়েছে যে জ্যোতির্ময় দেবীর সাথে উর্মিলা পাওয়ারের একটা জানি যোগাযোগ আছে। যে কথাটা যে শেষ করবো সেটা মূলত দুটো লেখা আমার নিজের আছে এখনো আত্মজীবনী নিয়ে। একটা এইটা রিমেম্বারিং দ্য প্রাত্যহিক, ডিফেমিনারাইজিং ফেমিনিয়াল সোশ্যাল হিস্ট্রি থ্রু মেমোয়ার্স, যেটা এই বইটাতে আছে প্রত্যহ বলে। আর অন্যটা রিডিং দ্য সোশ্যাল এন্ড অটোবায়োগ্রাফিজ, আ গ্লিম্পস ইনটু এভরিডে লাইফ এন্ড হিস্ট্রি, নোইং দ্য সোশ্যাল ওয়ার্ল্ড, প্রফেসর এন জয়রামের এডিটেড একটা বই। এই দুটো বইতে আমি আত্মজীবনী নিয়ে লিখেছি। এই লেখাটায় আত্মজীবনীগুলোতে পরিবার নিয়ে কি কথা হয়েছে সেটা আলোচনা করেছি। অর্থাৎ পরিবার নিয়ে কথা বলা মানে ডেফিনেটলি বিবাহ, বাট বিবাহের আগে এবং বিবাহের পরে, এবং চিলড্রেন, প্রক্রিয়েশন এবং চিলড্রেন, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট থিম, যেটা বারবার এসেছে
অন্তত এই 20 জন মহিলা যাদের আত্মজীবনী আমি পড়েছি, যারা তাদের বিবাহ পরবর্তী জীবন নিয়েও লিখেছে। আর এই লেখাটায় আমি মূলত, আমার মনে হয় যে আমি আজকে যা আলোচনা করলাম গত 40 মিনিট ধরে, এই লেখাটায় আমি মূলত এটাই ধরার চেষ্টা করেছি যে আত্মজীবনী কেন একটা মেথড, কেন একটা মেথড অফ লার্নিং অ্যাবাউট দ্য সোশ্যাল ওয়ার্ল্ড, বাট ভেরি ইম্পর্টেন্টলি আত্মজীবনীতে প্রাত্যহিক নিয়ে লেখা হচ্ছে, কিন্তু আত্মজীবনী আবার একই সাথে ঐতিহাসিক লেখাও। তো এই যে প্রাত্যহিক এবং ইতিহাস একসাথে আসছে, সেটা আত্মজীবনীতে আমরা দেখতে পাচ্ছি। একটা লাস্ট কথা যেটা বলবো সেটা এটাই, পার্থ চ্যাটার্জির যে ন্যাশনালিস্ট রেজলিউশন অফ দ্য উইমেন্স কোয়েশ্চেনে উনি লিখেছেন আত্মজীবনী নিয়ে, সেখানে কোথাও একটা এই আলোচনাটা হয়েছে যে পুরুষেরা যখন আত্মজীবনী লেখে তখন সেটা আত্মচরিত, কিন্তু মহিলারা যখন লেখেন তখন সেটা স্মৃতিকথা। তো এই আত্ম এবং স্মৃতি, এই দুটোর পার্থক্যগুলো কি, পুরুষেরা কেন আত্ম কথা লেখে আর মহিলারা স্মৃতি কথা কিভাবে লেখে, এবং সেই স্মৃতির জোরে আমরা কি ইতিহাস দেখতে পাই, হয়তো এই পিএইচডির কাজটা সেটাই করার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হচ্ছে আমার কাজ আমি 2011 সাল থেকে করছিলাম। আমি আরেকটু বলিনি আমার নিজের বিষয়। আমি এখানে সোসিওলজি পড়েছিলাম, প্রেসিডেন্সি কলেজ অফ সোসিওলজি পড়েছিলাম, তারপর দিল্লি স্কুল অফ ইকোনমিক্স অফ সোসিওলজি পড়েছিলাম। তারপর যখন আমি বিদেশে অ্যাপ্লাই করছি পিএইচডির জন্য, তখন আমি সোসিওলজিতেই অ্যাপ্লাই করছি। তখন আমার একজন প্রফেসর ডেকে বললেন যে না, তুমি আর সোসিওলজিস্ট নেই, তোমার দ্বারা হবে না, তুমি এবার অ্যানথ্রোপলজিস্ট অ্যাপ্লাই করো। আমি বললাম ও তাই? তখন আমি অ্যানথ্রোপলজিতে অ্যাপ্লাই করলাম। এবার আমার পিএইচডি তাহলে দাঁড়ালো কি হচ্ছে নৃতত্ত্ববিদ, অ্যানথ্রোপলজি। সুতরাং আমি এখন সোসিওলজিস্ট ছিলাম, মানে এখনো আছি, কিন্তু আমার পরিচয়টা এখন হচ্ছে অ্যানথ্রোপলজিস্ট হিসেবে সেভাবে আর কি। না, এটা একটা ইন্টারেস্টিং, মানে আমাদের ইন্টারেস্টের রাষ্ট্রীয় ঘটনা এটা, কারণ অ্যানথ্রোপলজিটা কিন্তু কলোনিয়াল ডিসিপ্লিন, হ্যাঁ, কারণ ওরা যে আসছে বিদেশ থেকে, এরা যে আসছে কলোনাইজ করতে, ওদেরকে আমাদেরকে জানতে হয়েছিল, যেটা বলে অ্যানথ্রোপলজি আনফরচুনেট ইজ দ্য ফার্স্ট কলোনিয়াল ডিসিপ্লিন। হ্যাঁ, এখন অ্যানথ্রোপলজি সেটা নিয়ে একটা ট্রিমেন্ডাস ইন্টারনাল ক্রিটিক দিয়ে গেছে, হয়েছে অনেক কিছু হয়েছে, কিন্তু সেভাবেই কিন্তু শুরু হয়। সুতরাং আমেরিকায় কিন্তু আবার অ্যানথ্রোপলজির ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি পাওয়ার নিয়ে জানতে চান, হাউ পাওয়ার ওয়ার্কস, ফেমিনিস্ট হতে পারে, পোস্ট কলোনিয়াল হতে পারে, নিও লিবারাল হতে পারে, যা কিছুই হতে পারে, ওইটা হচ্ছে আপনার ডিসিপ্লিন। হ্যাঁ, আর এথনোগ্রাফি যেটা রুক্মিণী বলছিল আগে, আমার কাজটা সম্পূর্ণই এথনোগ্রাফিক বেসড। আমি ওই ফিল্ডে 10,000 মাইল দূরে সে ফিল্ডেই কাজ করেছেন, সেটা নিয়ে আজকে বলবো। তো আজকের টাইটেলটা হচ্ছে রিস্কি বডিজ অ্যান্ড বডিজ অ্যাট রিস্ক, HIV/AIDS প্রিভেনশন অ্যান্ড ফেমিনিস্ট রেজিস্ট্যান্স ইন সোনাগাছি। আর এইটা জাস্ট যেমন ডক্টর বন্দ্যোপাধ্যায় একটু আগে আপনাদের বলেছেন, এই বইটা জাস্ট এই সপ্তাহেই বেরিয়েছে আসলে। আর আমি একটা কপি এনেছি, এটা কপিটা আমি আরো দেখাতে চাই একটা কারণে, যে কপির যে কাভার আর্টটা করেছে রতন দলুই। রতন দলুই হচ্ছে কমিউনিটি মেম্বার, ও হচ্ছে যৌনকর্মীর সন্তান। তো ও এই আর্টটা করে, এবং যখন ও করলো তখন এই গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই, এটাই হচ্ছে দুর্বারের স্লোগান। তখন রতন আর আমি ভাবছিলাম যে এটা কি তাহলে ট্রান্সলেট করব। তারপর আমরা ঠিক করলাম যে না, এটা আমরা ট্রান্সলেট করবো না। একটা ট্রান্সলেশন আছে, বইয়ের পেছনে একটা ট্রান্সলেশন আছে, কিন্তু ছবিটাই আমরা করিনি, ছবিটা বাংলাতেই রেখে দিয়েছি। কারণ আমাদের দুটো একটাই হচ্ছে, এটা বাংলাতেই কাজটা হয়েছে, আর সোনাগাছিতে বাংলাই বলা হয়, বাংলাতেই কাজটা হয়েছে। এবং আমি আরেকটাও চেষ্টা করেছি, বইটাতে অনেক কথা আমি কিন্তু অনুবাদ করিনি, যেমন ধরুন আবদার,
যে দিদিরা আবদার করলো। ওখানে আবদার কথাটা আমি ইংরেজিতে লিখি, এটাও মেথোডোলজির ব্যাপার, এটাও রুক্মিণী যেটা বলছে এটাও মেথোডোলজির ব্যাপার, কিন্তু আবদারটা আমি ট্রান্সলেট করিনি, করতে পারতাম হয়তো অনেকটা ফ্রেজ টেজ দিয়ে, কিন্তু আবদার ঠিক ডিম্যান্ড নয়, আবদার ওটা হয় না, আবদার একটা আবদার কথা। হ্যাঁ, ওইটা কিন্তু একটা ফেমিনিস্ট রেজিস্ট্যান্স, মানে আপনি যখন লিখছেন তখন এটা। আরেকটা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ইজ অলসো যে আপনি শুধু বিদেশি যারা ইংরেজি পড়তে পারে তাদের জন্য শুধু লিখছেন না। এবার আবদার কথাটা যে পড়বে সে বুঝবে আবদার মানে কি, কিন্তু পড়তে হবে। সেমনি ভাবে রতনার আমি ঠিক করলাম যে না, আমরা এটা বাংলাতেই রেখে দেবো। কারণ আমি রতনকে বললাম যে রতন, যার কৌতূহল হবে সে বইটা পড়বে, আর যে যার কৌতূহল হবে না তার বইটা না পড়াই ভালো, কারণ তার সে পড়বে না, সে জানো। সুতরাং আমরা এটা বাংলায় রেখে দিয়েছি। আরেকটা কথা আমি বলতে চাই, এগুলো সব মেথোডোলজির ব্যাপার। রুক্মিণী যেটা বলছিল বইটার পাবলিশিং নিয়ে একটু বলতে চাই। বইটি প্রথমে বেরোনোর কথা ছিল ইউএসএ তে, ইউএস এর কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে বেরোবে, ঠিক আছে। তখন আমি দেখলাম যে না, এটা প্রথম বইতে আমি ভুল করেছিলাম, তখন তো অত মাথায় বুদ্ধি ছিল না, তো যাই হোক অত বুঝতাম না কিছু। তো যাই প্রথম বইটা আমেরিকায় বেরোয়, তারপরে ইন্ডিয়াতে আর কোনো সার্কুলেশন হলো না, সেভাবে যেখানে কাজটা হলো সেখানেই কেউ কিছু জানতো না, ঠিক আছে। এবার আমি দেখলাম যে না, আমি এটা করবো না। এবার কেমব্রিজে বইটা বেরোনোর কথা ওখানে, তখন আমি বললাম না, এটা আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কেমব্রিজ প্রেস থেকে বার করবো, মানে এটা গ্লোবাল কেমব্রিজ একই ব্যাপার, কিন্তু ফার্স্ট রিলিজটা হবে এখানে। এবং সেটাই অপর্ণা বলছিল যে গত সোমবার সোনাগাছিতে এটা রিলিজ হয় কমিউনিটি মেম্বারদের সাথে, যেরকম বুক রিলিজ ইউজুয়ালি হয়ে থাকে পার্ক স্ট্রিটে হয়ে থাকে বা অন্যান্য জায়গায় হয়ে থাকে, আমি সেটা করিনি, সেটা আমি করতেও চাইনি। সেটা আমি কমিউনিটির সাথে আমরা সবাই ওখানে গিয়ে এটা রিলিজ হয়েছে সেভাবে। সুতরাং এগুলো সব তো আমার কাছে, ওই যে বললাম যে পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে যদি পড়াশোনা করতে হয় তাহলে ক্ষমতাটা নিয়ে প্রত্যহ জীবনেও ভাবতে হবে যে বইটা আমি কোথায় পাবলিশ করবো। এখানে বা আজকে এখানে যে আমি আসতে পারছি, এই বইটা যদি ওখানে পাবলিশ হতো, সে ফেরত গিয়ে অনেক হয়তো বুক লঞ্চ হবে, তবে সব হবে, কিন্তু কাজটা যেখানে হলো তাদের সাথে এটা আর আমি শেয়ার করতে পারতাম না, এইভাবে শেয়ার করতে পারতাম না। তো আজকে বইটা ফিল্ড ওয়ার্ক বেসড, আমি অ্যানথ্রোপোলজিস্ট, আমার ফিল্ড আছে একটা, সেটা ছিল সোনাগাছি। স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড ইন্টারভিউজ, প্রচুর আড্ডা, প্রচুর গল্প, এরকম ভাবেই হয়েছে। আর আরেকটা যেটা হতো সেটা হচ্ছে, আমি ওখানে আমি বলবো এটা একটু বলে, পিয়ার এডুকেটার্স যারা, এইচআইভি প্রিভেনশন প্রোগ্রাম যখন শুরু হয় 92 সালে, আমি তো কাজটা শুরু করছি 2011-তে, তখন ওই পিয়ার এডুকেটার্সরা প্রত্যেক দিন সকাল 11টার সময় ওরা ফিল্ডে যেত, ওরা ওকে ফিল্ড বলতো, সোনাগাছিতে যেত, এবং সোনাগাছিতে গিয়ে ওদের সবার নির্ধারিত মেয়ে ছিল যাদের সাথে গিয়ে কথা বলবে, কারণ প্রত্যেক 3 মাস অন্তর অন্তর রক্ত পরীক্ষা করতে হবে, একটা হচ্ছে এইচআইভির জন্য প্লাস আদার এসটিডিজ এর জন্য। হ্যাঁ, তো সেইভাবে ওদের সাথেই আমি প্রধানত ঘুরে বেড়াতাম সোনাগাছিতে, সবার সাথে যেতাম, সব ব্রথেলে যেতাম, কোন মেয়ের কি হচ্ছে না হচ্ছে, অনেক কিছু এসব নিয়েই কাজ করতাম। সুতরাং মোটামুটি এভাবেই কাজটা হয়েছে আমার। তারপরে এথনোগ্রাফিক ক্লাসটা 2011 থেকে শুরু করি, 2020-তে হঠাৎই শেষ করতে হয় কারণ প্যান্ডেমিক এসে গেল। আমি তো ভাবিনি, আমি 2 বছর দেশে আসিনি, সেটা একটা বড় ব্যাপার। 2020-তে কাজটা প্রধানত কলকাতায় হয়, দুর্বারের সাথে প্রধান কাজ। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন কন্ট্রোল সোসাইটি, যেটা মানে আমাদের পশ্চিমবঙ্গের এইডস প্রিভেনশনের যেটা অফিস, সেখানে। তারপরে ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিন, এখানে আসলে অনেক কাজ করেছি, কারণ এটা হচ্ছে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার, আর সোনাগাছির যৌনকর্মীরা ওই সেন্টারটাতেই যায় কারণ ওটা সবচেয়ে কাছে। তারপরে হচ্ছে বটতলা পুলিশ স্টেশন, কিছুটা কাজ এইচআইভি নিয়ে, কিছুটা কাজ হয়েছে অ্যান্টি ট্রাফিকিং নিয়ে। তো বটতলা পুলিশ স্টেশন হচ্ছে সোনাগাছির কাছে পুলিশ স্টেশন, ওখানেও যেতাম। আর অ্যান্টি ট্রাফিকিং সেল যেটা অ্যান্টি ট্রাফিকিং ইউনিট, সেটা ছিল লালবাজারে, সুতরাং সেখানেও যেতাম। চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতেও কাজ করেছি, কারণ মাইনর যদি কেউ দেখা পড়তো, মানে ধরা পড়তো সোনাগাছিতে, ওদের তাই নিজস্ব অ্যান্টি ট্রাফিকিং ইনিশিয়েটিভ আছে, তখন ওদের বাচ্চাদেরকে ইয়েতে নিয়ে যেতে হতো, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে নিয়ে যেতে হতো। আরেকটা কাজ আমি করেছিলাম হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে, কারণ আমি এটা নিয়ে পরেও বলতে পারি, মাইনর কথাটাও মানে 18 কম, রাইট? এটা তো সহজ ব্যাপার যে যার 18 না সে মাইনর,
কিন্তু কাজটা আসলে এত সহজ নয়, কারণ একটা হচ্ছে গ্রাম থেকে যারা আসছে তাদের জন্ম সার্টিফিকেট নেই, অনেকেই না বেশিরভাগই স্কুলে পড়াশোনা করেনি, সুতরাং স্কুল পাশের সার্টিফিকেটও নেই, কিছুই নেই, সুতরাং কোনো ডকুমেন্ট নেই যেটাতে বয়সটা দেখা যাবে। হ্যাঁ, তো সেই জন্য এই ফরেন্সিক ইয়েতে আমি ওদের সাথে কাজ করেছিলাম। একমাত্র যেভাবে বয়সটা নির্ধারিত করা যায় সেটা হচ্ছে জেনেটিক টেস্টিং, ডিএনএ টেস্টিং, কিন্তু ডিএনএ টেস্টিং খুব দাম, সুতরাং এখনো আমরা অ্যান্টাই ট্রাফিকিং এ দেশে এখনো ওটা ব্যবহার করি না, সেই জন্যই ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে যেতাম। আচ্ছা, দিল্লিতে আমি কাজ করেছি হচ্ছে ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন হচ্ছে ওটা হচ্ছে একদম সারা দেশব্যাপী ওরা প্রোগ্রামিংটা করে, আর উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি হচ্ছে যত অ্যান্টাই ট্রাফিকিং বিল আসছে সেগুলো হচ্ছে ওদের সূত্রে আসে। আর আর্কাইভাল রিসার্চ করেছিলাম আমি, যদিও মানে হিস্টোরিয়ান না, কিন্তু আমি অত্যন্ত মানে কেঁদে ছিলাম, কৌতূহল ছিল আমার যে এইডস প্রিভেনশন প্রোগ্রাম এখন যেটা হচ্ছে সেটার সাথে মানে মিড 19th সেঞ্চুরি কন্টেজিয়াস ডিজিজের অ্যাক্টের কি কি তুলনা করা যেতে পারে, এবং আমি অবাক হয়ে গেছিলাম যে সত্যি সত্যি অনেক রকম তার মধ্যে যোগসূত্র আছে। এবং এটাই আমি বলি যে ভালো একটা রিসার্চ করা, যেটা রুক্মিণীও বলছিল, ভালো রিসার্চ কাকে বলে? ভালো রিসার্চ হচ্ছে একটা হচ্ছে ওই একটা অ্যাঙ্কার দরকার, যে হঠাৎ এইচআইভি এসে গেল, হঠাৎ অ্যান্টাই ট্রাফিকিং হয়ে গেল, তা তো হয় না, সবকিছু একটা সূত্র আছে, সূত্রটাকে ধরতে হবে। এবং মিশেল ফুকো, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন, মিশেল ফুকো যেটা বলে দ্য হিস্ট্রি অফ দ্য প্রেজেন্ট, রাইট? মানে এই যে যেটা চলে গেছে, এই যে আমাদের মধ্যে যেটা রয়ে গেছে, যেন আমাদের মানে পাস্টে যায় না, সে পাস্টটা সব সময় আমাদের মধ্যে উপস্থিত থাকে আমাদের, হ্যাঁ, সেইভাবে ধরতে হবে। সুতরাং আমি ওটা নিয়েও লিখেছি যে কি করে কন্টেজিয়াস ডিজিজ অ্যাক্ট, যেটা একটা কলোনিয়াল স্টেটের অ্যাক্ট, সেটার সাথে এখনের যেটা এখন আমাদের স্বাধীন দেশ, তার সাথে কি করে মিলে যাচ্ছে অনেক কিছু। সেই জন্যই আর্কাইভাল রিসার্চ করেছিলাম ব্রিটিশ লাইব্রেরিতে। আরেকটা যেটা রুক্মিণের সাথে আমার ওভারল্যাপ হচ্ছে এখন, সেটা হচ্ছে যে অটোবায়োগ্রাফিস, মানদা সুন্দরীর লেখা, শিক্ষিতা পতিতা ওটা খুব সাংঘাতিক একটা বই, কিন্তু ওটাই নিয়ে আবার মেথোডোলজি নিয়ে হয়েছে, যে অনেকে বললেন না ওটা বোধহয় উনি লেখেন। আমি বললাম যে আপনি জানলেন কি করে? বললেন না মনে হয় না, এটাই কি ছেলে থেকে শুনেছি এটা। হ্যাঁ, তো যাই হোক, এরা আর কি, কিন্তু ওইটা একটা সাংঘাতিক বই, মানে ওইটা এখন ট্রান্সলেশন হয়েছে, কিন্তু আমি বলবো যে আপনারা যদি পড়তে চান বাংলাটাই পড়বেন, মানে ওটা নিয়ে ভাবার দরকার নেই কে লিখেছিল, ওটা একটা সত্যি সাংঘাতিক একটা ডকুমেন্ট। আচ্ছা, আমি একটু সময় নিয়ে একটু কনটেক্সটটা বলতে চাই, যেমন হচ্ছে যে মানে এইচআইভি এইডস, অ্যান্টাই ট্রাফিকিং কি ব্যাপার না ব্যাপার সেটা নিয়ে বলতে চাই, তারপরে বলতে চাই যে সেইখানে আমার রিসার্চটা কিভাবে সিচুয়েটেড, ঠিক আছে? আচ্ছা, সোনাগাছি প্রজেক্ট শুরু হয় 92 সালে। এই ছবিটা যেটা দেখছেন এটা হচ্ছে পলাতক ক্লিনিকের ছবি, এটা হচ্ছে ফার্স্ট এইচআইভি ক্লিনিক, অ্যাকচুয়ালি ফার্স্ট এইচআইভি এইডস ক্লিনিক ইন ইন্ডিয়া। 92 সালে দেখা গেল যে এইচআইভি সংক্রমণের সাংঘাতিক খারাপ অবস্থা ইন্ডিয়াতে, ঠিক আছে? তখন এই এইচআইভি ক্লিনিক হলে পলাতক ক্লাব, একটা পাড়ার ক্লাব ছিল অ্যাকচুয়ালি পলাতক এরিয়াতে, আমরা জানি না আপনারা জানেন কতটা, ওখানে পলাতক সোনাগাছির ঠিক পাশেই আর কি, ওইখানে আর কি। তখন ওরা ক্লাবের ছেলেরা এটা বলে যে ঠিক আছে আমরা দিতে, মানে এই জায়গাটা তো এইটা ক্লিনিকটা এখনো আছে। এখান থেকে শুরু হয় 92 সালে, আর 95 সালে দুর্বার এস্টাবলিশড। হ্যাঁ, কিন্তু এই 95, 92 আর 95 মধ্যে ছিল, আমি একটু সোনাগাছি প্রজেক্টটা নিয়ে বলতে চাই। সোনাগাছি প্রজেক্টটা 92 সালে যেটা হয় সেটা হচ্ছে যে একটা বেস লাইন সার্ভে করা হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হাইজিন অ্যান্ড হেলথ থেকে। বেস লাইন সার্ভেটাতে এটা দেখা দরকার যে এইচআইভি সংক্রমণটা কতটা ওখানে সোনাগাছিতে, কেন ওটা হচ্ছে রিস্ক, হাই রিস্ক গ্রুপ, ওটাই নিয়ে আমি আজকে বলবো। তো হাই রিস্ক গ্রুপ নিয়ে তখন দেখা গেল ওখানে সংক্রমণ প্রায় 50%, সাংঘাতিক অবস্থা, 50%।
তো সেই থেকে সোনাগাছি প্রজেক্ট শুরু হয়। সোনাগাছি প্রজেক্টের একটা বড় ব্যাপার হচ্ছে পিয়ার এডুকেশন মডেল। তার মানে হচ্ছে যে যারা যৌনকর্মী আছে তাদেরকেই নেওয়া হলো এই প্রজেক্টটাতে কাজ করার জন্য, যে তারা গিয়ে অন্য যৌনকর্মীদের বলবে কন্ডম ব্যবহার করা নিয়ে। কারণ কন্ডমটা হচ্ছে একদম যেটা প্রুভেন একটা ডিভাইস, প্রুভেন যেটাকে আমরা বলি প্রফিল্যাক্সিস, প্রুভেন প্রফিল্যাক্সিস। কারণ একটা কথা মনে রাখবেন যে এইচআইভির কিন্তু এখনো কোনো ভ্যাকসিন নেই। হ্যাঁ, আরেকটা খুব জরুরি মনে রাখা সেটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ নিয়ে আমরা যখন আলোচনা করছি, ইনফেকশাস ডিজিজ গুলো কিন্তু একটা রেজার্ভয়ার হোস্টের মধ্যে থাকে, কোনো একটা পশুর মধ্যে থাকে, ঠিক আছে? এবং এই যে আমরা কোভিড এর ভ্যাকসিনটা যে আমরা তো তাড়াতাড়ি পেয়ে গেলাম, এটার কারণটাই হচ্ছে রেজার্ভয়ার হোস্টটাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলেছিল। তাই জন্য রেজার্ভয়ার হোস্টে যদি ধরে ফেলা যায় সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা তৈরি হয়, যে কারণে এইচআইভির ভ্যাকসিন এখনো নেই। এইচআইভি তো ওষুধও নেই, আপনি ম্যানেজ করতে পারবেন। এআরটি যেটাতে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি